আইআরএস এর চিঠি বা যে কোনো নোটিশ যদি আমরা পেয়ে থাকি তাহলে সেটা কতটা চিন্তার কারণ এবং কি ভুল করলে বা কোন অবিশ্বাসের মতো কোনো কাজ করলে আইআরএস একজন ট্যাক্সদাতাকে এই ধরনের চিঠি বা নোটিশ দিয়ে থাকে। আইআরএস এর চিঠি পেলে মনের ভিতর যে একটা খটকা না লাগে তা কিন্তু সত্য নয়। আমারও খটকা হয়, অতএব আমাদের ক্লায়েন্টরা যখন পায় ডেফিনেটলি অনেকেই ছোটোখাটো একটা হার্ট অ্যাটাকও হয়ে যায়। আইআরএসের চিঠি পেয়েছে 2 সপ্তাহ হয়ে গেল এবং চিঠিটা নিয়ে উনি আমার অফিসে এসছেন, চিঠিটা উনি খুলেনও নাই। আপনারা একটু একটু করে পরিচিত হন, অবগত হন, কি চিঠি পেয়েছেন, কেন পেয়েছেন। আপনি যদি পড়েন এই চিঠিটা আমি কেন পেলাম, এই প্রশ্নটা আপনার ভিতর আসবে। আইআরএস এর চিঠি বা যে কোনো নোটিশ যদি আমরা পেয়ে থাকি তাহলে সেটা কতটা চিন্তার কারণ এবং কি ভুল করলে বা কোন অবিশ্বাসের মতো কোনো কাজ করলে আইআরএস একজন ট্যাক্সদাতাকে এই ধরনের চিঠি বা নোটিশ দিয়ে থাকে, বিষয়টি যদি পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেন। ধন্যবাদ রানা ভাই। আবারও আইআরএস চিঠি, আমি নিজে ট্যাক্স ফাইল করি, আইআরএসের চিঠির সাথে আমি সম্যক পরিচিত, কিন্তু আইআরএসের চিঠি পেলে মনের ভিতর যে একটা খটকা না লাগে তা কিন্তু সত্য নয়। আমারও খটকা হয়, অতএব আমাদের ক্লায়েন্টরা যখন পায় ডেফিনেটলি অনেকেই ছোটোখাটো একটা হার্ট অ্যাটাকও হয়ে যায়। তো সবার পূর্বে আমি বলবো যে আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি যে আইআরএসের চিঠি পেয়েছে 2 সপ্তাহ হয়ে গেল এবং চিঠিটা নিয়ে উনি আমার অফিসে এসছেন, চিঠিটা উনি খুলেনও নাই, পড়েনও নাই, ইনট্যাক্ট অবস্থায় আমাকে খুলে পড়তে হচ্ছে। তো আমি ট্যাক্স পেয়ারদের অনুরোধ করব, যারা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনারা একটু একটু করে পরিচিত হন, অবগত হন, কি চিঠি পেয়েছেন, কেন পেয়েছেন। আপনি যদি পড়েন এই চিঠিটা আমি কেন পেলাম, এই প্রশ্নটা আপনার ভিতর আসবে। এবং চিঠি কিন্তু খুব প্লেইন ইংলিশে লেখা হয়ে থাকে, কঠিন কিছু না। আপনাকে বুঝতে হবে চিঠিগুলো কেন আসছে, এবং প্রত্যেকটা চিঠি রাইট হ্যান্ড কর্নারে একটা নোটিশ নাম্বার অথবা লেটার নাম্বার থাকে, এবং ওই নোটিশ নাম্বার দিয়ে অনেকেই আজকাল দেখছি ওরা গুগল করে CP11, ধরেন আমি CP11 নিয়ে বলছি, একজন CP11 পেয়েছে, ও গুগল করেছে, গুগল করে ওখানে পেয়ে গেছে CP11টা কি, এবং সে আমাকে যখন ফোন করছে আমাকে বলছে যে ভাই আমি পেলাম CP11 হচ্ছে যে আইআরএস প্রপোজ করছে যে আমি অ্যাডিশনাল ট্যাক্স করি, এবং সে বলছে কেন আমি করি, আমি তো বুঝছি না, CP11 তো আমার পাওয়ার কথা না, আমি সঠিকভাবেই ফাইল করেছি এবং আমার যেটা দেওয়ার কথা ছিল আমি পুরোটাই দিয়েছি, অতএব CP11 কেন ইস্যু হলো। তো আমি খুব খুশি হলাম যে উনি অ্যাটলিস্ট গুগল করে চিঠির নাম্বারটা দেখেছে, রাইট হ্যান্ড সাইডে টপ অফ দ্য টেক্সটের উপরে থাকে লেটার নাম্বারটা, এবং উনি পড়ে নিয়েছেন। তো CP11 সাধারণত ইস্যু হয়ে থাকে, আপনি আইআরএস প্রপোজ করে যে ইউও অ্যাডিশনাল ট্যাক্স এবং 21 দিনের একটা ডেডলাইন দেয় এই টাকাটা পে করার জন্য। এটাই কি চূড়ান্ত? না। আইআরএসের এই চিঠিগুলো প্রত্যেকটা চিঠি কিন্তু অ্যাকিউরেসি সম্পর্কে আমরা সন্দিহান, ভুলভ্রান্তি আইআরএস করেই থাকে এবং করতেই পারে। তো ওর জন্য চিঠিটা পাওয়া মাত্র নার্ভাস হওয়ার কিছু নাই। আপনি অ্যাডিশনাল ট্যাক্সও করেন, ভালো কথা, চিঠিটা নিয়ে আসেন, আমরা সারা বছর অফিস খোলা রাখি এই সার্ভিসগুলো দেওয়ার জন্য। যে আপনি কেন করেন, হয়তো কোনো ক্রেডিট আপনি ক্লেম করেছেন, সেই ক্রেডিটটা আইআরএস ডিসঅ্যালাউ করেছে। তো ডিসঅ্যালাউ করার কারণে আমরা হয়তো ফাইলে দেখিয়েছি আপনি 1500 টাকা করেন, 500 টাকা ক্রেডিট ছিল, ওই ক্রেডিটটা যদি চলে যায় তাহলে আপনার ট্যাক্স লায়াবিলিটিটা বেড়ে আসে। আপনি একজন ডিপেন্ডেন্ট দেখিয়েছিলেন ফাইলে,
আপনার ছেলে অথবা মেয়ে, সে ২৬ বছর বয়স, তার ছোট্ট একটা ইনকাম ৫,০০০ কি ৬,০০০-এর, আপনি তাকে বলেছিলেন যে আপনি আপনার ফাইলে তাকে ডিপেন্ডেন্ট ক্লেম করবেন। তো সেটার কিন্তু একটা নিয়ম কানুন আছে। আপনি ক্লেম করেছেন তাকে, আবার সে এই দিকে ফাইল করে দিয়েছে ইন্ডিপেন্ডেন্টলি। সে তার ফাইলে বলেনি সে ফাদার্স ফাইলে ডিপেন্ডেন্ট। তো সেই কারণেই এই ৫০০ টাকা আপনি একটা ডিপেন্ডেন্ট দেখিয়ে যেই ক্রেডিটটা পেয়েছিলেন, এই ক্রেডিটটা আপনার ফাইল থেকে চলে গেছে। তো চলে যাওয়ার কারণে আপনার লায়াবিলিটি ৫০০ বেড়ে আসছে, এবং এই কারণেই CP11 ইস্যু হয়েছে। এগুলোকে আপনি ডিসপিউট করতে পারেন না? হ্যাঁ পারেন। আপনি এমনও করতে পারেন, আপনার ছেলে অথবা মেয়ের ফাইলটা যদি অ্যামেন্ড করে আপনি ডিপেন্ডেন্ট অন ফাদার্স ফাইল দিয়ে করে দেন, ৫-৬ হাজার ইনকামে ওর ওখানে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। কিন্তু পরবর্তীতে আপনি আপনার ছেলে অথবা মেয়েকে যে বের করে দিয়েছিল আপনার ফাইল থেকে IRS, আপনাকে কিন্তু এখানে ১ মাস অপেক্ষা করতে হবে। আপনি ইলেকট্রনিক্যালিও যদি ছেলে মেয়ের ফাইলে দেখায় থাকেন যে সে বাবার ফাইলে ডিপেন্ডেন্ট, ১ মাস পর কি আনুমানিক সেই সময়ের পর আপনি আপনার ফাইলটাকে অ্যামেন্ড করতে পারেন চাইল্ডকে আবার ক্লেম করে, সেই ছেলে অথবা মেয়েকে ক্লেম করে, এবং আপনাকে তখন আর কিছু পে করতে হবে না। তো এই চিঠিটা হচ্ছে CP11। এটা অ্যাডিশনাল ট্যাক্স লায়াবিলিটি প্রপোজ করে IRS লিখে থাকে। এটায় পেমেন্টের জন্য ২১ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়, এবং আপনারা যারাই এই চিঠি পান, এনি চিঠি IRS-এর, আপনারা ইগনোর করবেন না। আমাদের অনুরোধ, আপনারা চিঠিটা খুলবেন, পড়বেন, বুঝতে না পারলে আমরা তো আছি, এবং এটার যদি রেসপন্স দরকার হয় আমরা সেটা দিব, এবং উই উইল সি টু ইট যে IRS ঠিক শুদ্ধভাবেই কি এই টাকাটা চাচ্ছে, না এখানে কোনোভাবে আপনাকে এই ট্যাক্স লায়াবিলিটি থেকে রেহাই দেওয়া সম্ভব। অবশ্যই আমরা সেটা খতিয়ে দেখব এবং আমরা সেটার উপরে কাজ করব। তো এটাই যে আপনি যে CP11-এর কথা বললেন, এবং এই কেবল কি এই CP11-এর কারণেই বা ভুলের কারণেই শুধুমাত্র চিঠি বা নোটিশ আসে, না অন্য আরো কোনো কারণে হতে পারে? অনেক চিঠি জেনারেট করতে পারে। একটা দুটা আমি একটু অ্যাড করতে চাই। CP49 এটা আরেকটা চিঠি। অনেক সময় ট্যাক্স পেয়াররা পেয়ে থাকে, বলা হচ্ছে যে পার্ট অফ ইউর রিফান্ড অথবা এন্টার রিফান্ড আমরা তোমার অন্য ট্যাক্স লায়াবিলিটিতে দিয়ে দিয়েছি, অতএব ইউর রিফান্ড ইজ 0। IRS চিঠি দিল, আমরা হয়তো রিফান্ড ক্লেম করেছি $1800, উনি চিঠি পেলেন CP49, এবং সেখানে IRS বলছে তোমার অন্য ট্যাক্স লায়াবিলিটি ছিল, সেখানে আমরা তোমার যে 1800 রিফান্ড ছিল সেটার পুরোটা অথবা আংশিকভাবে সেখানে দিয়ে বাকি রিফান্ডটা তোমাকে আমরা অ্যালাউ করেছি। তো অতএব এই চিঠিটা হচ্ছে যে আপনার যদি অন্য কোনো ট্যাক্স লায়াবিলিটি থেকে থাকে, IRS কিন্তু আপনাকে রিফান্ড দিবে না। IRS সেই লায়াবিলিটিটা আগে মিট করবে, এবং মিট করতে গিয়ে আপনার রিফান্ডটা নিয়ে গেছে। এই চিঠিগুলোকে বলা হয় CP49, CP49। আরেকটা চিঠি হচ্ছে CP59। এটা হচ্ছে সাধারণত এটা প্রথম চিঠি। আপনার ট্যাক্স লায়াবিলিটি, আপনি অ্যাডিশনাল ট্যাক্স করেন, এবং এখানে ওই ক্যালকুলেশনের জন্য নয়, যেটা ছিল CP11-এর জন্য। এখানে IRS বলছে যে আপনি অ্যাডিশনাল ট্যাক্স করেন, এটার জন্য যেই চিঠিটা ইস্যু করা হয় সেটাকে বলা হয় CP11। CP11 সাধারণত ইস্যু হয় CP2000-এর পর। CP2000 হচ্ছে আরেকটা চিঠি, যেই চিঠিটা সাধারণত জেনারেট করে যে আপনি যে ট্যাক্স ফাইলটা করেছেন,
আপনার W2 আপনি রিসিভ করেছেন, 1099 রিসিভ করেছেন, 1099 কে, এগুলো ইনফরমেশন দিয়ে আপনি ট্যাক্স ফাইল করেছেন। আইআরএসও কিন্তু এগুলোর কপি পেয়েছে, এবং যখন আইআরএস দেখে যে দেয়ার ইজ এ ডিসক্রিপেন্সি বিটুইন দিস টু, আপনি যা ফাইল করছেন এবং আইআরএস যেই ইনকাম ইনফরমেশনগুলো পাচ্ছে, ডকুমেন্টস তাদের হাতে আছে ওদের রেকর্ডে, তার মধ্যে একটা ডিসক্রিপেন্সি দেখে, তখন এই CP2000 চিঠিগুলো অটো জেনারেট করে। কোনো মানুষ ওখানে বসে নেই, মানে সফটওয়্যারটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে একটু ডিসক্রিপেন্সি থাকলে মিসম্যাচ হয়, তখন এই চিঠিটা জেনারেট হয়। এটা সফটওয়্যার জেনারেট করে। এবং অনেকে এটা কিন্তু অডিট লেটার নয়, কিন্তু অনেকে বলে থাকে এটা মিনি অডিট। তো CP2000 বলা হলো যে আপনার ডিসক্রিপেন্সির কারণে আপনি এই পরিমাণ টাকা ও করেন। এটা কিন্তু আইআরএস এর একটা প্রপোজাল, ওরা প্রপোজ করছে ইউ ও দিস মাচ। আপনাকে CP2000 হলে আমরা সাধারণত বলে থাকি ট্যাক্স পেয়ারদের যে ইমিডিয়েট অ্যাক্ট করতে, যেহেতু অনেক সময় ধরেন কোনো ট্যাক্স পেয়ার সে 1099 রিসিভ করেছে 3 জায়গা থেকে, কিন্তু সে উবারে কাজ করেছে, লিফটে কাজ করেছে, হয়তো জুনোতেও কাজ করেছে, কিন্তু আরেকটা জায়গা সে কাজ করেছিল, ওদের 1099 সে পায়নি এবং সেটা তার ইনকামেও দেখায় নাই। তো পরবর্তীতে যখন আইআরএস বলছে তুমি অমুক লিমোজিন কোম্পানির সাথে কাজ করেছে এবং তারা তোমাকে 15,000-এর একটা 1099 দিয়েছে, তখন এবং তোমার ট্যাক্স লায়াবিলিটি এই পরিমাণ বেড়ে আসছে, আইআরএসের কাছে কিন্তু শুধু ইনকাম ইনফরমেশনটা আছে, ওই 15,000 রিলেটেড আমার যেই ডিডাকশানগুলো সেগুলো কিন্তু আইআরএসের কাছে নাই। এবং তখন আমার CP2000-কে রেসপন্স করার নিয়ম হচ্ছে দুইভাবে। আইদার আমি একটা 1040 কারেক্টেড করে আইআরএসকে সাবমিট করতে পারি উইথ অ্যান এক্সপ্লেনেশন, অথবা আমি 1040X অ্যামেন্ড করে আইআরএসকে এটা রেসপন্স করতে পারি উইথ অল মাই ডিডাকশান, যেগুলো আমি প্রিভিয়াসলি 1099 মানে আপনি যে ইনকামটা ওই পুরাটাই যে আপনার ট্যাক্সেবল ইনকাম তা নয়, সেখানে ডিডাকশানস থাকতে পারে। সেই ডিডাকশানসগুলো নিয়ে আমি যদি ক্লেম করি, যেমন অনেকেই এই চিঠিটা পায় যাদের ব্রোকার্স অ্যাকাউন্ট আছে এবং 1099-Bটা পায়, অনেকে 1099-B পায়নি, অথবা ট্যাক্স ফাইল করার সময় সে এসে বলেছে আমি খুব একটা বাই অ্যান্ড সেল করি নাই, আমার 1099-B এবছর জেনারেট করেনি অথবা ইনিশিয়েট করে নাই, ওইভাবে ফাইলটা হয়ে গেছে, কিন্তু সে কিছু স্টক সেল করেছিল এবং সেই প্রসিডগুলো আইআরএসের কাছে আছে, এবং সেই প্রসিডের উপর বেসড করে আইআরএস তাকে CP2000 ইস্যু করে দিয়েছে যে তুমি এত অ্যাডিশনাল ট্যাক্স ও করো, উই আর প্রপোজিং এ চেঞ্জ। এখন সে যখন আমাদের কাছে আসলো এই কিছুদিন আগেই, এক ভদ্রমহিলা, উনি $2,00,000 ও করে, এরকম একটা সিচুয়েশন ওনার। তো আমি বললাম যে এগুলো তো আপনি সেল করেছেন, আপনি তো আমাদের দেন নাই। তো উনি বলল যে হ্যাঁ, রবিনহুডের এই স্টেটমেন্টটাও আমি পাই নাই, আমি পেয়েছি ট্যাক্স ফাইলিংয়ের পরে। তো ভেবেছি আমি তো খুব একটা স্টেটমেন্টটা আমি বুঝি নাই এবং আমি খুব একটা বিক্রি করি নাই, হ্যাঁ কিছু আমার অনেক লস ছিল, সেগুলো আমি ডিসপোজ করে দিয়েছি। তো যাই হোক, আমি ওনার কাছ থেকে সেই ইনফরমেশনগুলো নিলাম, নিয়ে দেখি যে উনি কোনো কিছুইও করেন না। উনি যেই প্রাইসে এগুলো সেল করেছে, ইনফ্যাক্ট এর বেশি প্রাইসে এগুলো কিনার ছিল, লস দিয়ে বিক্রি করেছে। অতএব ওনার ফাইলে একটা লস এসেছে। আমরা অনেকেই জানি যে আপনার যদি ট্রেডিংয়ে লস থাকে, আপনি ম্যাক্সিমাম $3,000 লস প্রতি বছর ক্লেম করতে পারবেন এবং বাকি লসটুকু ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। তো ওই ভদ্রমহিলার সিচুয়েশন তাই।
উনি 3,000 লস ক্লেম করার পর দেখা গেল উনার উল্টা কিছু রিফান্ড বেড়ে আসছে, তো সেটা উনার হলো। তো ওর জন্য সিপি 2000-এ আইআরএস যখনই একটা বড় অঙ্ক পাঠিয়ে দেয়, এটা হচ্ছে আইআরএস-এর প্রপোজাল। আপনি দেখবেন যদি আইআরএস-এর সব কিছুর সাথে আপনি অ্যাগ্রি করেন, হয়তো আপনি একটা W2 মিস করেছেন 15,000-এর অথবা 20,000-এর, আপনি ভুলে গেছেন এই W2টা আপনি দেননি, এবং W2 থাকলে আপনার সেখানে ডিডাকশন নেওয়ার খুব একটা সুযোগ নাই। ইন দ্যাট সিচুয়েশন আমরা বলি যে আপনি আইআরএস-এর সাথে অ্যাগ্রি করেন যে এই লায়াবিলিটি আসছে সেটা দিয়ে দেন, এবং পেনাল্টি এবং ইন্টারেস্ট কিছু থাকে সেটাকে অ্যাবেট করার জন্য আমরা ট্রাই করি। আমরা রিজনেবল কজ খুঁজে বের করার চেষ্টা করি কিভাবে পেনাল্টিটা অ্যাবেট করা যায়, ওয়েভ করা যায়, কিন্তু গ্যারান্টেড কিছু না। আমরা চেষ্টা করি ট্যাক্সপেয়ারকে যতখানি রেহাই দেওয়া যায়। জি, এটা হচ্ছে সিপি 2000। আরেকটা চিঠি ইদানিং অনেকেই পাচ্ছে, আমি ওই আইডেন্টিটি নিয়ে বলতে গিয়ে বললাম, এটাকে বলে সিপি 5071C। আগে এই চিঠিটা যখন আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আসতো, ইভেন গত বছরও আমরা দেখেছি অথবা তার আগের বছরগুলোতে, আইআরএস এটা ফোনে সারতো, একটা ফোন নাম্বার দিত, ওই ফোন নাম্বারে আপনি কল করলে আইআরএস আপনার আইডি ভেরিফিকেশনটা ওভার দ্য ফোন করে আপনাকে ট্যাক্স ফাইলটা, কিন্তু এই আইডি ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত আইআরএস প্রসেস করবে না এবং আপনার রিফান্ড আসবে না। অতএব যদি কেউ এই চিঠি পেয়ে থাকেন আইডি ভেরিফিকেশনের, আপনারা হেলা করবেন না, ফেলে রাখবেন না, এটাকে ইমিডিয়েট রেসপন্স করবেন। এখন আইআরএস যেটা চায়, আইআরএস চায় এটাকে অনলাইনে গিয়ে রেসপন্স করতে। এটায় 3টা টাস্ক আছে, 1, 2 and 3, এবং তিনটাকেই কমপ্লিট করতে হবে। নাম্বার 1 হচ্ছে যে আপনাকে irs.gov-এ গিয়ে আপনাকে একটা অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাজ এ ট্যাক্স পেয়ার আমরা সকলকে রিকমেন্ড করি অনলাইন অ্যাকাউন্ট থাকা ভালো। আপনি অ্যাক্সেস আছে টু অল ইয়োর ট্যাক্সেস, আপনার ইনকাম ইনফরমেশন, গত 10 বছর আগেরও যদি W2 আপনি প্রিন্ট করতে চান অথবা 1099, ইউ ক্যান ডু দ্যাট। নাম্বার 2 হচ্ছে ID.me। এটা হচ্ছে একটা থার্ড পার্টি ভেন্ডার যারা এই ID.me-টা করে থাকে, তাদের ওয়েবে গিয়ে আপনাকে আইডি ভেরিফিকেশন করতে হবে এবং তাদেরকে আপনাকে অ্যালাউ করতে হবে তারা আইআরএসের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করবে। অ্যান্ড নাম্বার 3, আপনার ট্যাক্স ফাইলের উপর আইআরএস কিছু প্রশ্ন করবে, সেগুলো ইয়েস নো অ্যান্সার করতে হবে, করলেই এই পুরো আইডি ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। এবং এই চিঠি যারা পাবেন এটার ইমিডিয়েট রেসপন্স করবেন যদি আপনি রিফান্ডটা তাড়াতাড়ি পেতে চান। আর শেষ মুহূর্তে সংক্ষেপে বলবো, অনেক ফেক আইআরএস লেটারও আসে এবং এই চিঠিগুলো মেইলে কম আসে, মোস্টলি আসে ইমেলে। অতএব সবগুলো স্ক্যাম। হ্যাঁ, দর্শকদের জন্য বলবো যে আইআরএস 4টা জিনিস করে না। একটা হচ্ছে আইআরএস কখনোই আপনাকে ইমেল করবে না, আইআরএস কখনোই আপনাকে টেক্সট করবে না, আপনার মেসেজ দিবে না টেক্সট করে। আইআরএস কখনোই সোশ্যাল মিডিয়ায় আপনার সাথে যোগাযোগ করবে না। আর নাম্বার 4 হচ্ছে টেলিফোন। আইআরএস তখনই করবে যখন আপনি ওদের সাথে ইন কমিউনিকেশন, আপনি আইআরএসের সাথে কোনো একটা সাবজেক্ট ম্যাটারে কোনো কিছু নিয়ে আইআরএসের সাথে চিঠি লেনদেন হচ্ছে, যোগাযোগ হচ্ছে, পার্টিকুলার পার্সনকে আপনি কল দিয়েছেন, সে আপনাকে কল দিতে পারে। আদারওয়াইজ আইআরএস টেলিফোনও করবে না। অতএব এই চিঠিগুলো থেকে সাবধান, এগুলো সব হচ্ছে স্ক্যাম লেটার, এগুলো আসে আপনার কাছ থেকে কিছু অবৈধ সুযোগ নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। Because people sneeze.
Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।